আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলছে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ার। এই আয়োজনে যেমন দেশ বিদেশের নানা খবরাখবর থাকছে, আর সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিশেষ আয়োজন চলবে বেলা 2টা পর্যন্ত। তো দর্শক, শুরু করছে আজকের মানি ম্যাটার্স। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুপারস্টার গ্রুপ সিএফও ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম। তার সাথে আলোচনা হবে ইলেকট্রিক্যাল পণ্যের ব্যবসার নানা বিষয় নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল পণ্যের যে বাজার আমাদের দেশে, এটা তো একটা বিশাল বাজারে ইতিমধ্যে পরিণত হয়েছে বাজারটা, এবং এখানে অনেক প্রডিউসারও আছে আপনাদের মতো, সুপারস্টার গ্রুপের মতো আরও বড় বড় কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছে, কেবল থেকে শুরু করে সুইচ সকেট থেকে শুরু করে। তো এই যে বাজার, এই পণ্যের বাজারের সাইজটা কেমন, কত কোটি টাকার পণ্য প্রতি বছর তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা ইলেকট্রিক্যাল সেক্টর যদি বলি, স্পেশালি আমরা যে সেক্টরটা আছি লাইটিং, নাম্বার ওয়ান আমরা ইন লাইটিং সেক্টর যদি ধরেন, 3টে জেনারেশন লাইটিং আছে, যেটা আমরা পুরনো লাইটিং বলি, জিএলএস যেটা ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন আজ থেকে আপনার 10-12 বছর আগে যেটা শুরু হয়েছিল, সিএফএল যেটা বলে, ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এবং থার্ড জেনারেশন নতুন এসছে, যেটা গ্রিন এনার্জি বলা হচ্ছে, গ্রিন লাইটিং বলা হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে এলইডি বলি আমরা। অলটুগেদার এই 3টা লাইটিংয়ের মার্কেট সাইজ ইটস অ্যাবাউট 1500 crore, 1500 কোটি টাকার একটি বাজার। তো এই বাজারে আমরা কি পুরোপুরি আমদানি নির্ভর, না এখানে যারা আমাদের স্থানীয় যারা বাল্ব বা লাইট যারা প্রস্তুত করছেন তারাই পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছেন? দেখুন, এটা আমদানি নির্ভরই ছিল। আপনারা জানেন যে একসময় সেই পুরনো ফিলিপস এখানে ম্যানুফ্যাকচারিং করতো, বাট সেটা ছিল ফার্স্ট জেনারেশন লাইটটা। সেকেন্ড জেনারেশন লাইটটা আমদানি নির্ভর। এখনও বিভিন্ন লো কস্টের, নট সো স্ট্যান্ডার্ড কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট আসে, বাট উই আর ওয়ান অফ দ্য পাইনিয়র। আমরা এবং আরও কিছু লোকাল কোম্পানি আছে, বড় গ্রুপ অফ কোম্পানিজ, যারা খুব কষ্ট করে এখনও টিকে আছে মার্কেটে, যে ইম্পোর্টারদের সাথে লো কস্ট চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে, যেগুলোর মান সম্পর্কে জনমনে সন্দিহান আছে, সেই প্রোডাক্টের এগেনস্টে মানসম্পন্ন এবং ডিউরেবল প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচারিং করছি। সো এখন বলা যাবে যে আসলে ঠিক পুরোটা আমদানি নির্ভর নয়, একটি বড় শতাংশ, একটি বড় অংশই আমরা লোকালি প্রডিউস করছি, এবং এখন সিংহভাগই লোকালি প্রডিউস হচ্ছে, যেটা আগে পুরোটাই আমদানি নির্ভর ছিল আজ থেকে 8-10 বছর আগে। এটা তো আপনি একটা লাইট বা বাল্বের যে বিজনেসের চিত্র বললেন, এছাড়াও যেসব ইলেকট্রিক্যাল পণ্য আছে, যেমন সুইচ সকেট অথবা ফ্যান, যেটা সিলিং ফ্যান, বা এই ধরনের আরও যেসব প্রোডাক্ট আমাদের এখানে, বা কেবল ফর এক্সাম্পল তার যে আমাদের দেশে, এই ব্যবসাগুলোর চিত্রটা সংক্ষেপে যদি একটু বলেন। দেখুন, এরপরে লাইটিংয়ের পরে লাইটের অ্যাক্সেসরিজগুলো লাগবে ডেফিনেটলি, তখনই আসে সুইচ এবং সকেট। হ্যাঁ, তো এটা আরও বেশি খারাপ অবস্থায় ছিল। মূলত বাংলাদেশে ইন্ডাস্ট্রি বলতে আমরাই করছি, সুপারস্টার গ্রুপ, আরও একটা বরিশাল বেজ একটা ইন্ডাস্ট্রি আছে, মোস্টলি চায়না বেস ছিল, এবং এই জায়গাটিতে গ্র্যাজুয়ালি বাংলাদেশের লোকাল ম্যানুফ্যাকচারাররা আস্তে আস্তে নিজেদের অবস্থান তৈরি করছে, এবং এই ক্ষেত্রে আমরা একটা পায়োনিয়ার ভূমিকা নিচ্ছি। এই সুইচ সকেটেরও ইটস অ্যাবাউট 800 to আপনার 1000 crore, মানে 800 থেকে 1000 কোটি টাকার একটা মার্কেট। অ্যাপার্ট ফ্রম দিস, আরেকটা যেটা বললেন যে ক্যাবেল ইন্ডাস্ট্রিটা একটা আশার খবর, যে ক্যাবেল ইন্ডাস্ট্রিতে ইম্পোর্ট খুবই কম, নাই বললেই চলে। বাংলাদেশি মার্কেটই এটা, বাংলাদেশি প্রডিউসাররা এটা লিড করছে। ফ্যান মার্কেটটা মূলত আমাদের একটা বাইরের বিদেশ প্রীতি আছে, আপনারা জানেন, স্পেশালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান ফ্যানগুলো ছিল, বাট বিআরবি সহ আমরা এবং অন্যরা বেশ ড্রাস্টিক্যালি মার্কেটে এগিয়ে আসছে, এবং মার্কেট শেয়ারের ভিত্তিতে গ্র্যাজুয়ালি আমরা একটা মানে শক্ত অবস্থানে চলে যাচ্ছি। এটাও কিন্তু একটা বড় মার্কেট, ইন টোটাল ইটস আপনার 1000 crore অ্যাজ ওয়েল, হ্যাঁ, যদি ফ্যান ধরেন। তাহলে এই ব্যবসাগুলোতে আগের তুলনায় তো আমাদের স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো অনেক ভালো করছে। স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো এসএসজি বা বিআরবি, আপনি আরও কয়েকটা এই ধরনের প্রতিষ্ঠান, এরা বাল্ব, কেবল এবং সুইচ সকেট এই ব্যবসাগুলোতে খুব ভালো করছে। কিন্তু আপনাদের এই শিল্পগুলোর এই যে ব্যবসার উন্নতি বা অগ্রগতি বা প্রবৃদ্ধিতে আসলে
কি কোনো বাধা আছে কিনা, মানে এখানে আমদানিকৃত যে পণ্য আসছে যেগুলো নিম্নমানের, আপনি বলছিলেন চাইনিজ প্রোডাক্ট, সেগুলো বা অন্য কোনো আমদানি নির্ভর যেসব প্রোডাক্ট আছে তার সাথে স্থানীয় বাজারের যে উৎপাদিত যে পণ্যগুলো আছে শুল্কের ক্ষেত্রে কি কোনো বৈষম্য আছে কিনা? ঠিকই বলেছেন, বৈষম্য আছে। আমি যদি বলি সারা ওয়ার্ল্ড, স্পেশালি বাংলাদেশের, আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনারা শুনেছেন যে গ্রিন এনার্জি, গ্রিন সেক্টর বলে একটা কথা আছে। তো গ্রিন এনার্জি বলতে আমরা বুঝি এলইডি, যেটা পরিবেশ বান্ধব এবং লেটেস্ট টেকনোলজি, সর্বাধুনিক পদ্ধতিতে এই লাইটগুলো তৈরি করা হয়। এখন দেখুন যারা ফুল কমপ্লিট এলইডি ইম্পোর্ট করছে চায়না সহ অন্য অন্য লো কস্ট কান্ট্রিজ থেকে, তাদের হয়তো ফিনিশ গুডের উপর 38% শুল্ক আছে, হ্যাঁ, আপনার কাস্টম ডিউটি। ওয়ারাস যারা আমরা কম্পোনেন্ট আনছি অথবা আমরা যারা ম্যানুফ্যাকচারার এখানে অ্যাসেম্বলিং করছি, তাদের পার্টিকুলার কোনো কোনো কম্পোনেন্টের উপরে 129% পর্যন্ত শুল্ক আছে। তাহলে কি হচ্ছে? ইউ আর নট এনকারেজিং দ্য লোকাল প্রডিউসার। আপনি ফিনিশ গুডের চেয়ে যদি কোনো কম্পোনেন্টের ডিউটি স্ট্রাকচার বেশি থাকে, তাহলে এখানে কিন্তু প্রডিউস হবে না, আপনার এমপ্লয়মেন্ট তৈরি হবে না, লোকাল প্রডিউসাররা এনকারেজড হবে না। এটা একটা সমস্যা। এর বাইরে সারা ওয়ার্ল্ডই আছে। দেখুন বিভিন্ন জায়গায় কোয়ালিটি মেনটেন না করে অনেকে ইম্পোর্ট করছে। তারা কি করে? একজন ইম্পোর্টার কিন্তু কিছু এক কন্টেনার বাল্ব আনছেন, এনে তারা বিভিন্নভাবে ভোক্তার কাছে সস্তায় তুলে দিচ্ছেন, বাট তারা কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারেন্টির ভিতর নাই, যদিও বলে থাকেন, বাট আপনি পাবেন কোথায়? আজকে রাস্তার পাশে যেসব দোকান সেল করছে, আপনি যদি সেখান থেকে একটা ইলেকট্রিক্যাল পণ্য পারচেস করেন, এটার ওয়ারেন্টি কীভাবে এনশিওর করবেন? ওই দোকানই তো 1 বছর থাকবে না। কিন্তু আমরা যারা রিনাউন্ড লোকাল গ্রুপ অফ কোম্পানিজ, আমাদেরকে এনশিওর করতে হয় যে আমাদের প্রোডাক্টে 1 বছর ওয়ারেন্টি, এবং 1 বছরের বেশিও আমাদের কাস্টমার এবং ক্রেতাদের সুবিধার্থে এবং তাদের স্যাটিসফ্যাকশনের জন্য মোর দ্যান 1 ইয়ার আমরা 1 বছর 3 মাস পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকি। সো এইসব ওয়ারেন্টি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে কস্ট অফ প্রোডাকশন বেশি, সেখানে ওনাদের যদি কোনো ডিউটি স্ট্রাকচারে ইম্পোর্ট বেজের উপর যদি কোনো সাপ্লিমেন্টারি বাড়ানো যায়, তাহলে কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিগুলো আরও উপকৃত হতে বলে আমি বিশ্বাস করি। সাপ্লিমেন্টারি ডিউটি তো মানে একটা সারা বিশ্বে স্বীকৃত ব্যবস্থা, স্থানীয় শিল্পের সুরক্ষার জন্য এটা দিয়ে দেওয়া হয়। আমরা এই আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে এসে। জি দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুপারস্টার গ্রুপের গ্রুপ সিএফও ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম, এফসিএমএ। তার সাথে আলোচনা হচ্ছে ইলেকট্রিক্যাল পণ্যের ব্যবসার নানা বিষয় নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা যেখানে ছিলাম, আপনি শুল্কের বিষয়ে বলছিলেন, কিন্তু শুল্কের কারণে আমাদের স্থানীয় পণ্যের দাম বাড়ছে, কিন্তু এই দামের আসলে আমদানিকৃত পণ্য এবং আমাদের যে স্থানীয় পণ্য, এই দামের ব্যবধানটা কেমন হয় সাধারণত? মানে কতটুক গ্যাপটা ক্রিয়েট হয় এই শুল্কের মানে কাঠামোর ভিন্নতার কারণে? দেখুন, আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে এনবিআর তো আছেই, অ্যাপার্ট ফ্রম দিস ট্যারিফের জন্য ট্যারিফ কমিশন আছে, এর বাইরে বিওআইও এটা নিয়ে কাজ করে লোকাল ইন্ডাস্ট্রির জন্য। বাট এখানে আমি দেখি একটা সমন্বয়হীনতা। যে উদাহরণটা আমি দিলাম, যদি কেউ ফিনিশ গুড ইম্পোর্ট করে 38% ডিউটি দিয়ে থাকেন, আর আমরা এনি কম্পোনেন্ট, আমাদের ধরেন 6টা কম্পোনেন্ট লাগে, এনি অফ দ্য 6 কম্পোনেন্ট যদি 130 বা 129 ডিউটি দিতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে চাইনিজ কোনো নন ব্র্যান্ডেড প্রোডাক্টের যে প্রাইসিং থাকবে, আমাদের প্রাইসিং তার 1.5 থেকে 2 গুণ রাখতেই হবে। বিকজ আপনি জানেন যে তাদের কোনো গ্যারান্টি দিতে হয় না। গ্যারান্টি যদিও নামমাত্রে লেখা থাকে, বাট দে আর নট এনশিওরিং দ্যাট। আলটিমেটলি এটা ক্রেতারা ঠকছেন। বাট আমরা বলেন আমাদের মতো বড় গ্রুপ অফ আমাদের এমনি যে পণ্য তৈরি হচ্ছে মানের দিক থেকে আসলে আমরা কোন জায়গাতে আছি? আমরা ধরেন চাইনিজ পণ্যের তো বিভিন্ন ধরনের মান হয়, কোনোটা আছে খুবই নিম্নমানের, আবার উন্নত মানেরও চাইনিজ প্রোডাক্ট হয়, কিন্তু আমাদের মানটা আসলে অন্যান্য বিশ্বের অন্যান্য যেসব দেশে এই ধরনের একই ধরনের পণ্য হয়, ফ্যান কিংবা কেবল কিংবা আপনি সুইচ সকেট যে প্রোডাক্ট, সেখানে আমাদের প্রোডাক্ট আসলে কোন লেভেলে আছে?
দেখুন এখানে একটা জাজমেন্টাল বিষয় আছে যে আগে যেটা বাংলাদেশের মানে এই প্রশ্নটা করার আরো একটা উদ্দেশ্য আছে যে আমরা আসলে রপ্তানির জন্য যোগ্য কিনা, মানে আমাদের পণ্যের মানটা রপ্তানি যোগ্য কিনা, এই বিষয়টা জানা মানের ক্ষেত্রে। আমি এখানেই আপনার কাছে আসছিলাম। যদি আপনি চিন্তা করেন, দেখেন ড্রামাটিক্যালি সিনারিও চেঞ্জ হয়েছে আজ থেকে 10 বছর আগে। যেখানে চায়না বেইজ আমরা ইম্পোর্ট করতাম সুইস সকেট, আজকে আমাদের মতো গ্রুপ অফ কোম্পানিজ উই হ্যাভ অলরেডি স্টার্টেড আওয়ার এক্সপোর্ট মার্কেটিং। আমরা এক্সপোর্টের জন্য অলরেডি মিডল ইস্টের একটা দুইটা কান্ট্রিতে এবং আমরা মরিশাস, মালয়েশিয়া ছোট করে শুরু করেছি। We are also have a plan to expand our export market into India, especially Seven Sisters. বাট সেখানে যেটা আছে যে আমাদের প্রোডাক্ট যদি ভালো না হতো, ভালো মানের না হতো, ডেফিনেটলি আমরা এটাকে আমাদের জন্য ফিজিবল হতো না। প্রোডাক্টের কোয়ালিটি ইজ গুড এবং আমি বলবো চাইনিজ যে কোনো অ্যাভারেজ এবং থেকে তো ডেফিনেটলি ভালো। চাইনিজের অন্তত 5টা থেকে 7টা কোয়ালিটি আছে, আমরা চাইনিজ বেস্ট কোয়ালিটির অ্যাট পার। এবং এখানে যেটা হয়েছে, নন ট্যারিফ কিছু ব্যারিয়ার আছে আপনি জানেন। স্পেশালি আমাদের প্রতিবেশী দেশে আমরা যখন এক্সপোর্ট করব, তাদের দেশ থেকে কিন্তু অনেক ধরনের সেকেন্ড গ্রেডেড প্রোডাক্ট আমাদের দেশে অ্যাভেলেবেল আসছে। বাট আমরা যখন এক্সপোর্টের কথা বলছি, ইট টেক্স 1.5 ইয়ার যে আমরা একটা সার্টিফিকেশন পেয়েছি। আমাদের দেশের যেটা বিএসটিআই, আমরা জানি এটা খুব দ্রুত সার্টিফিকেশন মানে এটা প্রতিবেশী দেশ বলতে আপনি ভারতের মার্কেটে রপ্তানির ক্ষেত্রে বলছেন যে প্রায় 1.5 বছর সময় লেগেছে একটা সার্টিফিকেশন পেতে। জি। তো এই বিষয়টা আসলে আপনাদের কাছে এই সার্টিফিকেশনটাকে আপনি নন ট্যারিফ ব্যারিয়ার হিসাবে দেখছেন। তো সেক্ষেত্রে সরকারি কোনো সহযোগিতা আপনারা চেয়েছিলেন কিনা, যে যাতে সহজে এই ধরনের সার্টিফিকেশন পাওয়া যেতে পারে, অথবা বিএসটি এর কোনো সার্টিফিকেশন তারা অ্যাকসেপ্ট করবে? কারণ ইন্ডিয়াতে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট দীর্ঘদিন থেকে আলাপ আলোচনা হচ্ছিল যে বিএসটি এর যে সার্টিফিকেশন, ওখানে যে স্ট্যান্ডার্ড টেস্টিং যে ইনস্টিটিউশন আছে তারাও এটা অ্যাকসেপ্ট করবে, এই ধরনের একটা কিন্তু আলোচনা বিভিন্ন সময় হয়। এটা একটা লম্বা প্রসেস, আপনি ঠিকই বলেছেন। এই ডিসকাশনটা, ডায়ালগটা চলছে অলমোস্ট 3 ইয়ার্স, যে বাংলাদেশের বিএসটিআইকে তারা বিআইএস, যেটা আমরা যে সার্টিফিকেশনটা নিয়েছি, ওরা অ্যাকসেপ্ট করবে এটা বলছে। এখানে সমস্যা হচ্ছে যে স্বাভাবিকভাবেই একটা বড় কান্ট্রি, বড় ইকোনমির দেশ, যারা আমাদের উপর আসলে ইকোনমিক্যালিও আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং পলিটিক্যালিও গ্লোবাল পলিটিক্সের একটা বড় অংশ তারা জুড়ে আছে। তো সেখানে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত, 40 বছর হলেও ইটস নট এ লং টাইম, সেখানে আমাদের প্রোডাক্টগুলো ওনারা অ্যাকসেপ্ট করার জন্য আমাদের বিএসটিআইকে খুব বেশি ওনারা এখন পর্যন্ত তাদের কাউন্টে নিচ্ছেন না। তারা মনে করছেন যে বাংলাদেশের বিএসটিআইয়ের যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ধরনের টেস্টিং ইকুইপমেন্ট আছে, তারা এখনও অ্যাট পার বলছেন না। সো আমি আশা করছি যে এটা নিয়ে সম্ভবত আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিওআই এরা খুব কাজ করছে। বিওআই আপনি জানেন যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট এর ব্যাপারে খুব আগ্রহী, তারা বিভিন্ন জায়গায় রোড শো করে। আমি আশা করি যে যদি বাংলাদেশের বিএসটিআই এর সার্টিফিকেশনটা অ্যাটলিস্ট আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় বিআইএস অ্যাকসেপ্ট করে নিত, তাহলে বাংলাদেশ থেকে এক্সপোর্টের যে নন ট্যারিফ সবচেয়ে বড় ব্যারিয়ারটা চলে যেত। এর বাইরে তো আপনি জানেন যে অ্যান্টি ডাম্পিংয়ের কিছু ইস্যু আছে, তো সেটাও আমরা জানি যে এটাও নন ট্যারিফের ভিতরে অনেকটা আসে। ট্যারিফ ব্যারিয়ার এবং নন ট্যারিফের মাঝামাঝি কিছু জিনিস চলে। সো আমরা আশা করছি ডাম্পিং এর বিষয়টা হয়তো এখানে আসবে না, নন ট্যারিফ ব্যারিয়ারটা বিভিন্ন সময় ইন্ডিয়াতে আমাদের দেখা যায়, কিন্তু সেটা হয়তো সরকারি পর্যায়ে আলাপ আলোচনা হলে পরে এটা সরে যাবে। আর একটা বিষয় আমরা দেখছি যে আপনি বলছিলেন যে নেপালে একটা রপ্তানির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সমস্যাটা কি? এখানে কি ব্যাংকিং ফ্যাসিলিটিজের অভাব, না অন্য কোনো মানে এখানে সমস্যা বা পলিসিগত কোনো সমস্যা এখানে কাজ করছে? নেপালের সঙ্গে যেটা আছে, নেপাল হচ্ছে এখন রিকনস্ট্রাকশন হচ্ছে, আপনি জানেন, এবং এখানে কিন্তু ইকোনমি গ্রো, কারণ স্বাভাবিকভাবেই আপনার ট্যুরিস্ট বেইজ একটা কান্ট্রি ছিল, হঠাৎ করে একটা বড় ধরনের ডিবেকাল আসলো ভূমিকম্পের কারণে, এরপরে ইকোনমিটা গ্রো করেছে। আমি রিসেন্টলি বেশ কয়েকবার যাওয়া হয়েছে নেপালে, এবং এখানে যেটা হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টেশন, আপনি যদি দেখেন আজকে আমি যদি কোনো প্রোডাক্ট নেপালে পাঠাতে চাই, তাহলে যেটা হয় আমাদের পোর্ট থেকে ইন্ডিয়ার একটা ছোট্ট পার্ট ইউজ করতে হয় 12-13 কিলোমিটার। এরপরে আবার আমাদের পণ্যের কি চাহিদা নেপালে আছে কিনা সেটা কি আপনারা যাচাই করেছেন? বেশ ভালো। আমার মনে হয় গ্লোবালি যে কোনো কান্ট্রি থেকে নেপালের মানুষের বাংলাদেশি পণ্যের প্রতি অত্যন্ত আস্থা, এবং বাংলাদেশি মানুষের প্রতিও তাদের আস্থাটা অনেক বেশি, প্রোডাক্ট অ্যাক্সেপ্টেবিলিটি আছে। এই যে আপনি যে বলছিলেন যে নন ট্যারিফ ব্যারিয়ার, তার ভিতর আরেকটা ব্যারিয়ার আছে ট্রান্সপোর্টেশন। আজকে বাংলাদেশ থেকে যদি বাংলা বান্ধব হয়ে স্ট্রেট আমরা একটা ট্রাকে যেতে পারতাম,
হুইচ উইল রিডিউস দ্য কস্ট। এখন যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ধরেন নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের বর্ডার যাচ্ছে, সেখান থেকে আবার ইন্ডিয়ান ট্রাক একটা সার্টেন পোর্শন ইউজ করছে, আবার সেই ট্রাক থেকে আনলোড রিলোড হয়ে নেপালে ঢুকছে। সো ইট ইজ কনজিউমিং, ইট ইজ টাইম কনজিউমিং অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট ইনকারিং একটা সমস্যা। তো এখানে যদি এই একটা শুনেছিলাম যে রোড ট্রান্সপোর্টেশনে এই 4টা কান্ট্রি স্পেশালি নেপাল, ভুটান, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এটা যোগাযোগ মন্ত্রণালয়ের একটা চুক্তি হয়েছিল যে একটা কমন ট্রান্সপোর্টেশন, কমন রুট ইউজ হবে। এটা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তাহলে নেপাল একটা খুব বড় পটেনশিয়াল সম্ভাবনাময় বাজার হিসাবে আসতে পারে। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের একটা নতুন বাজেট আসতে যাচ্ছে, তো এই বাজেটে আপনার যে সেক্টর ইলেকট্রিক্যাল যে প্রোডাক্ট আপনারা ম্যানুফ্যাকচার করছেন এবং আপনারা মার্কেটিং করছেন, এই পণ্যের ক্ষেত্রে কি আপনারা আশা করছেন যে সরকারের কোনো বিশেষ প্রণোদনা কিংবা কোনো নীতিগত সহায়তা বা কোনো এই ধরনের বিষয়ে সরকার বিবেচনা করতে পারে বা আসতে পারে, এই ধরনের আপনারা আশা করছেন কিনা? অবশ্যই আমরা আশা করছি। স্পেশালি আমি যেটা বললাম যে 3rd জেনারেশন বাল্ব যেটা এলইডি, এটা গ্লোবালি সব জায়গায় এখন চলে যাচ্ছে। এরপরে হয়তো জিএলএস গ্লোবালি খুব একটা অ্যাকসেপ্টেন্স হবে না, সিএফএল অলরেডি বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে গ্লোবালি। তো এই প্রোডাক্টটার জন্য যারা ম্যানুফ্যাকচারিং শুরু করছে, গভর্নমেন্টের থেকে আমি স্পেশাল প্রণোদনা এখানে আমি আশা করছি। অ্যাপার্ট ফ্রম দিস যে একটা ডিসক্রিমিনেশন দেখলাম যে ইম্পোর্টেড ফিনিশ গুডের উপরে ডিউটি থেকে আপনার এখানে আমি যখন সিকিডি এসকিডি আনছি এই ফর্মে যখন আমার ডিউটি বেশি, এটার আমি খুবই দৃঢ়ভাবে আশা করি। এবং এটা না হলে কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি আপনার টিকবে না। আজকে আমাদের 2500-2600 লোক কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেই ধরনের একটা ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আমি এই বাজেটকে কেন্দ্র করে ইলেকট্রিক্যাল মার্কেট যেটা এক্সপোর্টের একটা দ্বার উন্মোচিত হয়েছে, এবং স্পেশালি অপ্রচলিত পণ্য হিসেবে বাংলাদেশ থেকে এর আগে কখনো এই ধরনের পণ্য দেশের বাইরে যায়নি। মিডল ইস্ট সহ আপনার গালফ কান্ট্রি, জিসিসি সহ ইন্ডিয়া এবং স্পেশালি নেপাল, ভুটান, এই জায়গার জন্য আমাদের আমি বিশ্বাস করি যে একটা স্পেশাল প্রণোদনা ইনসেন্টিভ দরকার, তাহলে এই সেক্টরটাকে আমরা আগে নিতে পারবো। আমরা আশা করি যে সরকার বা নীতি নির্ধারকরা এই যে আপনি বিষয়টা তুলে ধরলেন ইনসেন্টিভস দেওয়া রপ্তানির ক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের আরও উৎসাহ যোগাবে আপনাদের রপ্তানির ক্ষেত্রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আগামীতে আবার কথা হবে। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকেও ধন্যবাদ। আজকের মতো মানি ম্যাটার শেষ করছি। আমরা আবারও চলে যাব আমাদের মূল স্টুডিওতে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। আমাদের সঙ্গেই থাকবেন।